দেশের সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে বিএনপি, বললেন আমির খসরু। 15 বছরে সব প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ মির্জা ফখরুলের। দুর্নীতি অনিয়মের অভিযোগে চাপ বাড়ছে টিউলিপ সিদ্দিকের ওপর, হারাতে পারেন ব্রিটিশ মন্ত্রীর পদ। দ্য টাইমসের প্রতিবেদন, খোঁজা হচ্ছে বিকল্প। বাজারে চালবাজি, সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 2 থেকে 4 টাকা। সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দুষছেন বিক্রেতা, শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক কর। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। পঞ্চম দিনের মতো বিভিন্ন জেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় ভোলায় এক পথসভায় অংশ নিয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পতিত সরকারের গোপালগঞ্জ সিন্ডিকেট ভেঙে সব ক্ষেত্রে সমতা আনতে হবে। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জেলায় জেলায় ছুটছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই গণহত্যার বিচার সহ 7 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করছে সংগঠন দুটি। শুক্রবার সকালে সিরাজগঞ্জে যান জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ সহ কেন্দ্রীয় সদস্যরা। এ সময় শহরের ইলোট ব্রিজের পশ্চিম পাড় থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী সহ সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার ছাত্র প্রতিনিধিরাও। এদিকে ভোলা ইলিশা ফোয়ারা মোড়ে পথসভা করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, পতিত আওয়ামী লীগের গোপালগঞ্জ সিন্ডিকেট ভেঙে সব ক্ষেত্রে সমতা আনতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বরিশালেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বিএনপি দেশের সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনই হবে সংস্কারের প্রধান ধাপ। তিনি বলেন, কয়েকজন মানুষের কথায় দেশ চলবে না, দেশ চলবে জনগণের কথায়। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে আওয়ামী লীগ সরকার। ক্রিয়াঙ্গন তার বড় উদাহরণ। আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার কারণে দেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে যান বিএনপির বহু নেতাকর্মী। 5 আগস্টের পর তাদের অনেকেই দেশে ফিরেছেন। 15 বছর পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। তাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার চিন্তা করে থাকেন, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। এদিন সকালে গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামায়াত আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের শরিক না হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের ভূমিকা ছিল, ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে। এদিকে বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ক্রীড়াঙ্গনকে কোনোদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী, ভালো ট্যালেন্টেড
যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনো সেই সুযোগ পায় না। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সারা দেশে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরামর্শ দেন মির্জা ফখরুল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার রক্ত, ডায়াবেটিস সহ স্বাস্থ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। রিপোর্ট পর্যালোচনা করে আগামী 2 দিনের মধ্যে চিকিৎসার ধরন ঠিক করবেন চিকিৎসকরা। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। বৃহস্পতিবার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন বাংলাদেশ থেকে লন্ডনে আসা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। 2 দিনের মধ্যে ঠিক হতে পারে চিকিৎসা পদ্ধতি। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের সঙ্গে আগামী মঙ্গলবার বসতে পারে লন্ডন ক্লিনিকে সমন্বিত মেডিকেল বোর্ডের সদস্যরা। হাসপাতালে বেগম জিয়ার পাশে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। দীর্ঘদিন পরে পারিবারিক এই মুহূর্তগুলোতে সাবেক প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বলে জানান যুক্তরাজ্য বিএনপির শীর্ষ 2 নেতা। এত বছর পরে পরিবারের সাথে দেখা হয়েছে, এটাতেও একটা আনন্দ কাজ করছে এবং যুক্তরাজ্য বিএনপি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের দলের সব নেতাকর্মীরা আমরা তারা খোঁজখবর আমরা আমাদের মাধ্যমে তারাও নিচ্ছেন। ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া ওই খাচ্ছেন উনি এবং খুব আমেজ করে খাচ্ছেন, আমরা যেটা ফিল করতেছি, আমরা যেটা দেখতেছি। পুরোপুরি সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে পুত্র তারেক রহমানের বাসায় যাবেন বেগম জিয়া। সেখান থেকে সৌদি আরবে ওমরা শেষে দেশে ফিরবেন তিনি। যুক্তরাজ্যের বিখ্যাত দি লন্ডন ক্লিনিকে চলছে অভিজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা শেষে তার চিকিৎসার পরবর্তী ধাপগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। শোয়েব কবির। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে গাজীপুরের ভবানীপুরে কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে দুর্নীতিমুক্ত দেশ করতে হবে। সেজন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন সেখানেও অন্তরায়। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতার, এখন কোন ষড়যন্ত্র, কোন লোভ নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। টঙ্গী ইস্তেমা মাঠে হত্যাকাণ্ডের বিচার ও তাবলিগ জামায়াতের সাতপন্থীদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে একটি পক্ষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জুমার নামাজের পর ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে মালিবাগে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাতপন্থীরা রাতের অন্ধকারে জনতার ওপর বারবার হামলা করেছে, মানুষ হত্যা করেছে। অভিযুক্তদের জামিন দেয়ার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে কেবল একটি তাবলিগ জামাত থাকবে, বিশ্ব ইস্তেমাও হবে একটি। কেউ দুটি করার পায়তারা করলে কঠোর হাতে দমন করা হবে। যাদেরকে গ্রেফতার না করে জামিন দিয়েছেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে, অন্যথায় তাদের জামিন যদি বাতিল না করেন
অন্যথায় কোন কঠিন কর্মসূচি যদি ওলামায়ে কেরাম হাতে নেয়, এর যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, এর দায়িত্ব ইউনূস সাহেব আপনাকে নিতে হবে। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের দাবি, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়, গেল ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টির সমর্থনে প্রচার চালিয়েছিলেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা। একের পর এক অভিযোগ উঠছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এতে সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার সরকার। শুক্রবার এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস। গণমাধ্যমটির দাবি, দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপের উপর। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযোগের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমনকি তার পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যদিও দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে দাবি করেছে, গেল বছরের নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগ নেতাকর্মীরা। টিউলিপের পক্ষেও তারা প্রচারণা চালিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। চালের বাজারে থামছে না চালবাজি। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 2 থেকে 4 টাকা পর্যন্ত। এই অবস্থায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অব্যাহত দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুদ আইনের কঠোর প্রয়োগের পরামর্শ অর্থনীতিবিদদের। কারণ বাজার ঘুরে রিপোর্ট করছেন কামরুল হাসান সবুজ। আমনের ভরা মৌসুমে চালের ভরপুর সরবরাহ রাজধানীর পাইকারি কিংবা খুচরা দোকানে। তারপরও বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিনিকেট ও নাজিরশাল চালের দাম গেল সপ্তাহে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। 3 সপ্তাহের হিসাবে যা ঠেকছে 8 থেকে 10 টাকায়। দেশের প্রধান এই খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সাধারণ মানুষ বলছেন, বাজার কাঠামো ঠিক করতে সরকার ব্যর্থ হলে বেকায়দায় পড়বেন ভোক্তারা। চালের দামটা আসলে অনেক বেশি। চালটার উপরে যদি দাম বাড়ে, তাহলে সকল জনগণের উপরে এটা প্রভাব পড়ে। চাউলের দাম দিনে দিনে বাড়তেছে। আমরা তো ভাবছিলাম যে পট পরিবর্তনের পরে সবকিছু মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো, কিন্তু তাই না। মজুতদারদের আড়তগুলি দেখা দরকার, বিশেষ করে চালের দাম কেন এত বাড়তি। বিক্রেতাদের দাবি, অযৌক্তিক দামের কবল থেকে দেশের মানুষকে বাঁচাতে খতিয়ে দেখতে হবে কর্পোরেট গ্রুপ ও মিলারের গুদাম হিসাব। 15-20 দিন ধরে চালের দাম করে বাড়তেছে। এই পর্যন্ত মনে করেন আপনার বস্তায় প্রতি মনে করেন 400 হইতে 500 টাকা বাড়ছে। এটা বড় বড় কর্পোরেট কোম্পানি আর হচ্ছে যে মিলার যারা আছে, ওরা 2 গ্রুপে সিন্ডিকেট করে এই দামটা বাড়াইছে। সরকার নিকট আগুলো আবেদন, যেভাবে হোক বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। এই অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণের লোক দেখানো তদারকি ছেড়ে মজুদ আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মজুদ আইনের যদি প্রয়োগ করা হয়, তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো উপায়। এবং সেই ক্ষেত্রে 2-1 মিলারকে শাস্তি দেওয়া হোক, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হোক, জরিমানা করা হোক, জেল দেওয়া হোক। এগুলো সব কিছুর বিধান কিন্তু আমাদের মজুদ আইনে আছে। তো সুতরাং সেই জায়গায় না গিয়ে আমরা খোঁজ নিচ্ছি, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি, এভাবে বললে তো আসলে চালের বাজার দাম কমবে না। এদিকে 7 দিনের ব্যবধানে আপেল, আঙ্গুর, ড্রাগন, কমলার দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, শুল্ক বৃদ্ধির আলোচনার মধ্যে সপ্তাহ জুড়েই ঊর্ধ্বমুখী রয়েছে আমদানি করা ফলের বাজার। সবকিছু ফলের দাম বেড়ে গেছে, আমাদের বেশ অনেক সমস্যা হইতেছে। যে আঙ্গুরটা ছিল গত সপ্তাহে 400 টাকা, সেটা এই সপ্তাহে 580 টাকা। যে আপেল ছিল গত সপ্তাহে 300 টাকা, সেটা 320 টাকা। শুল্ক বাড়ার কারণে যেটুকু আমরা আশা ছিলাম যে একটু দাম কমবে, সেটা আর কমবে না। আমরা হয়তো বা বাজারে আসাই বন্ধ করে দিতে হবে। অলরেডি মানুষের পকেটে আবার একটা চাপ। মুদি দোকানিরা বলছেন, এলাচের বাজার চড়া থাকলেও নতুন করে বাড়েনি ডাল, আটা, চিনির দাম। তবে আবারও সংকটে পড়া ভোজ্য তেল বাড়াচ্ছে দাম বৃদ্ধির আশঙ্কা। ক্রাইসিস করার সংকটটা দিতেছে না, কোনো বাড়ানোর সংকটটা দিতেছে, বলছে যে কোনো মুহূর্তে বাড়বে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে শতাধিক পণ্য সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার। এতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। প্রথমবার ব্রডব্যান্ড সেবায় আরোপ করা হয়েছে 10% সম্পূরক শুল্ক। খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটেও। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবস্থা চিন্তা করতে হবে। রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে 15% করার সিদ্ধান্ত থেকে সরে না এলে বন্ধ করে দেয়া হবে খাবার রেস্তোরাঁ। বৃহস্পতিবার ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে জানিয়ে দেওয়া হয় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পাকা করেছে সরকার। এতে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। প্রথমবারের মতো 10% সম্পূরক শুল্ক বসানো হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। অধ্যাদেশ অনুযায়ী সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতি, ফলের রস, সাবান ও সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্ট, ফ্রুট ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদাম আমদানিতে সম্পূরক শুল্ক 10 থেকে 15% বাড়িয়ে ঠেকানো হয়েছে 45%। নতুন আইনে 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, বিআরটিএ থেকে নেয়া লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম ও রিডিং গ্লাসের ভ্যাট। টিস্যু, সানগ্লাস, মিষ্টি, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2.4% থেকে 3% করা হয়েছে ভ্যাট। তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2% বাতিল করা হয়েছে। এদিকে ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হবে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা ও সার্কভুক্ত দেশে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপের দেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 3000 টাকা বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চল। তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। হাড় কাঁপানো শীতে ছন্দপতন ঘটেছে নিত্যদিনের কর্মসূচিতে। আয় রোজগার কমে দুর্বিষহ দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। ঘন কুয়াশায় ঢাকা পথঘাট, তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই তেজ। হাড় কাঁপানো শীতে ছন্দপতন ঘটেছে নিত্যদিনের কর্মসূচিতে। আয় রোজগার কমে দুর্বিষহ দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। শীতের কারণে বাইরে হওয়া হচ্ছে ঘর থেকে, তাও বাইরে হইতে হইলো, কি করবো, রাস্তাঘাটে চলাচল না করলে আমাদের আয় ইনকাম নাই। আমাদের খুব সমস্যা, জনজীবনে খুব কষ্ট আসছে। শীতে এমন পরিস্থিতি বের হওয়া পাচ্ছে না বাড়ি থেকে, খুবই খারাপ অবস্থা, খারাপ লোকজন নেই, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। বাতাস হেভি, গাড়ি চালানো যাচ্ছে না, সংসার চলবে কিভাবে? দেশের 10 জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 2-1 দিনের মধ্যে রংপুর ও রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টির শঙ্কাও রয়েছে। আগামী 2-3 দিন টেম্পারেচার এরকম রাইজ করতে পারে বিভিন্ন জায়গায়, তারপরে মোটামুটি একটা স্টেবল থাকতে পারে। তবে আগামী শুক্রবারের কাছাকাছি সময়ে আবার তাপমাত্রাটা কিছুটা কমে আসতে পারে। তবে আগামী 10 দিন এটা আমরা বলতে পারবো যে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাটা কম। সঙ্গে সাপ্তাহিক ছুটি। পর্যটন শহর কক্সবাজারে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। সাগর তীরে মেতেছেন আনন্দ উল্লাসে। টুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকত সহ পর্যটন স্পটগুলো সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সাগর তীর জুড়ে মানুষ আর মানুষ, যেন সাগর তীরে চলছে আনন্দ উৎসব। পর্যটকরা বালিয়াড়ি পেরিয়ে দল বেঁধে নামছেন সাগরে আর মেতেছেন সমুদ্র স্নানে। একই সঙ্গে গান বাজিয়ে করছেন নাচও। সাপ্তাহিক ছুটির দিন, তাই সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। নোনা দোলের পাশাপাশি পর্যটকরা মেতেছেন বালিয়াড়িতেও। ছুটির দিনে আসলে আসার আগ্রহটা একটু বাড়ে আর কি। আর শীতের আমাদের সাথে মিষ্টি রোদ খুবই ভালো লাগতেছে। আমরা এখানে আসছি কক্সবাজার আসছি সমুদ্রের পাড়ে, সবাই এনজয় করছে আমাদের সাথে। এই সময়টাই মানে সবথেকে বেশি উপভোগ করার সময় আমার মনে হয় কক্সবাজারে। এখন চলছে পর্যটন মৌসুম, তাই পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি পর্যটন ব্যবসায়ীদের। পৌরসভার লাইট, অনেকগুলো লাইট জ্বলে না জ্বলার কারণে এখানে ওই দুর্ঘটনাটা বেশি হচ্ছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, টুরিস্টরা যেন ভালো নিরাপত্তা পায়।
তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকতসহ পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে যারা পর্যটকরা আসছেন যাতে নির্বিঘ্নে সাগর এলাকায় সাগরের অপরূপ দৃশ্য অনুভব করতে পারে, উপভোগ করতে পারে, তার জন্য আমরা সর্বাক্ষণিক পুলিশের নজরদারিতে আমরা আছি। সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকরা ভিড় করছেন সেন্ট মার্টিন, হিমছড়ি, মেরিন ড্রাইভ ও পাথুরে সৈকত ইনানিতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ছুটির দিনে পুরো দমে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটাতেও ব্যস্ত সময় পার করেন দর্শনার্থীরা। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা সমাগমে খুশি বিক্রেতারাও। গেল 9 দিনে মেলায় দর্শনার্থী এসেছেন 3,25,000, যার 70% টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে। ছুটির দিনে বাণিজ্য মেলায় মিলেছে প্রত্যাশা অনুযায়ী দর্শনার্থীর দেখা। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে কেউ প্রাধান্য দিচ্ছেন ঘোরাঘুরিতে, কেউ আবার ব্যস্ত কেনাকাটায়। বরাবরের মতোই গৃহস্থলী পণ্যের স্টলগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড়। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতাও। কোকারেজগুলো আসলে এখানে ভালো পাওয়া যায়, তো এটা দেখার চেষ্টা করছি আসলে কি নেওয়া যায়, কারণ প্রতি বছরই আসার চেষ্টা করি। ম্যাক্সিমামে আপনি দেখা গেছে বাইরের থেকে 50 টাকা, 100 টাকা, 120 টাকা এরকম লেস আছে। ওভারঅল প্রথম দিন থেকে আমরা মোটামুটি এনজয় করছি, তবে বন্ধের দিনগুলোতে উপচে ভরা ভিড়। এবারের আসরের গেল 9 দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থী হয়েছে প্রায় 3.5 লাখ, যার 70% টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে। আমাদের টার্গেট হলো এখানে অন এভারেজ 80,000 থেকে 1 লক্ষ লোক আমরা রাখবো। আর বরাবর যেটা ছিল মেলা বলতে শুক্র শনি, আমরা চাচ্ছি সপ্তাহে 7টা দিনই মেলা হবে। তবে যারা এখনো কাগজের টিকিট কেটে প্রবেশ করছেন জানিয়েছেন ভোগান্তির কথা। টিকিট কাউন্টারগুলো একটু আগে রাখলে ভালো হতো। লাইন করে করে টিকিট কেনার থেকে এভাবে যদি নিজেরা কিনে ইজি, আমার কাছে ব্যাপারটা ইজি লাগছে অনেক। অনলাইনে টিকিটটা কাটার কারণে অ্যাকচুয়ালি অনেক হ্যাসেল ফ্রি ভাবে মেলায় আসা গিয়েছে, যেখানে আপনার অফলাইন টিকিটে অনেক ধরনের লাইন থাকে, অনলাইন টিকিটে একটা ডিসকাউন্টও পাওয়া যায়। দর্শনার্থীদের দাবি ভোগান্তি দূর করতে এই টিকিটিং ব্যবস্থার প্রচারণা বাড়ানো হোক। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী উম্মে হানি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাণিজ্য মেলার আজকে দ্বিতীয় শুক্রবার, অর্থাৎ বাণিজ্য মেলা পেল দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন, এবং গত সাপ্তাহিক ছুটির দিনের থেকে আজকে কিন্তু মোটামুটি অনেকটাই জমজমাট বাণিজ্য মেলা। আমরা কিন্তু প্রবেশ পথেও কিন্তু অনেকটা ভিড় দেখেছি, এবং টিকিটের জন্যও কিন্তু ছিল অনেকটাই দীর্ঘ সারি। এক কথায় যদি বলি, অবশেষে যে গত কয়েকদিনের যে ক্রেতা শূন্যতার যে খরা ছিল সেটি আসলে কিন্তু কাটলো এই ছুটির দিনে। একেবারেই ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখছি, এবং বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই ভিড় আরও আসলে বাড়ছে। বিক্রয় কর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে স্টলগুলোতে গত কয়েকদিনের থেকে কিন্তু বিক্রিও অনেকটা বেড়েছে। তবে বিক্রেতা এটাও কিন্তু বলছেন যে ভিড় বাড়লেও আসলে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাটাই আনুপাতিক হারে একটু বেশি। অনেকেই দোকানে আসছেন, জিনিসপত্র দেখছেন, এবং তবে কিনছেন কিন্তু খুবই সামান্য। তবে আমি যে অংশটি দাঁড়িয়ে আছি, এই অংশটি কিন্তু মূলত তৈজসপত্রের দোকানগুলো বেশি। এদিকটায় আজকে বেশি ভিড় চোখে পড়ছে, এবং তৈজসপত্রের দোকান বলেই হয়তো এদিকটায় নারী ক্রেতাদের আমরা একটু ভিড় বেশি লক্ষ্য করতে পারছি। দোকানদারের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তৈজসপত্রগুলোর মধ্যে নতুন ও ব্যতিক্রম ধর্মী যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দিকে কিন্তু দর্শক ক্রেতারা বেশি আগ্রহ দেখাচ্ছেন। আরেকটু বলে রাখি, আমরা সবসময় দেখি যে মেলার প্রায় শেষের দিকে পণ্যের উপর বিভিন্ন ছাড় দেয় বিক্রয় কর্মীরা। সেক্ষেত্রে এবারে কিন্তু বেশ আগেভাগেই দোকানগুলো ছাড় দিচ্ছে, এবং যতটাই বেলা বেড়েছে ততটাই কিন্তু ভিড় এখানে বেশি বেড়ে যাচ্ছে, এবং এখন পর্যন্ত কিন্তু লোকরা এখানে আসে। এবং গত কয়েকদিন আমরা ঢাকার, এবং এই ছিল আমার কাছে ঢাকা বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। বিশ্বের অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায় বিপিএল এর মান অনেক উন্নত। বিশেষ করে এখানকার উইকেট ও দর্শক উন্মাদনা সবার থেকে আলাদা। বিপিএল প্রসঙ্গে সময় সংবাদে এমন মন্তব্য করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ব্যাটার জেসন রয়। মাত্র 2 ম্যাচের জন্য ঢাকা ক্যাপিটালসের হয়ে এবার বিপিএল খেলতে এসে কিছুটা আক্ষেপ করলেন। সামনে লম্বা সময়ের জন্য খেলতে চান বিপিএলে, প্রশংসা করলেন ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টের।
সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। 10 পেরিয়ে 11তম আসরে বিপিএল। বরাবরই প্রশ্ন উঠেছে টুর্নামেন্টের মান নিয়ে। দর্শক খরা, উইকেট, ভালো মানের বিদেশি না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে বহু। সেই সমালোচনা একেবারে ছেড়ে ফেলতে না পারলেও এবারের আসর প্রশংসা পেয়েছে নতুন সব উদ্যোগের কারণে। ঢাকা ক্যাপিটালসের হয়ে 2 ম্যাচের জন্য বিপিএল খেলতে এসেছিলেন ইংলিশ ব্যাটার জেসন রয়। লম্বা সময় পর আবারও এসেছেন বিপিএল খেলতে। তার চোখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান অন্যান্য যে কোনো লিগের তুলনায় উপরে। Yeah, I love playing franchise cricket all over the world. I get to travel to amazing places and learn about different cultures, so it's always fun. I've got to go to my schedule doesn't allow me to stay for longer. I've got to go to the ILT20 now in Dubai. Yeah, I love it. It's always a good standard. The pitches are always great. Well, more often than not, the pitches are good, and the crowd absolutely love it. So it's always nice to play in front of passionate people. খারাপ সময়ের মধ্য থেকে বেরই হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। জেসন রয়কে নিয়ে এসেও হয়নি কোনো উন্নতি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই ইংলিশ ব্যাটার। ম্যাচ না জিতলেও ঢাকা ক্যাপিটালসকে নিয়ে প্রশংসা ঝরল তার কণ্ঠে। I mean, like I said, I've only been here 3-4 days, but it's run for me been perfect. এবারের বিপিএলে ঢাকার হয়ে উল্লেখযোগ্য কোনো অবদানই রাখতে পারেননি ইংলিশ ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হারের বৃত্তেই ঢাকা। I think obviously disappointing to lose 2 games. I think tonight was a big one for us. We should have probably won that one. But the heavy amounts of dew out there was incredibly difficult for the bowlers to control the ball. So, like I said earlier, I'd like to come for a bit longer next time, so I can get a little bit of a feel for the team. বিপিএলে এর আগে চিটাগং কিংস ও সিলেট সিক্সার্সের হয়ে খেলে গেছেন ইংল্যান্ডের এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম নিয়ে প্রতিবেদন। ফুলে ফুলে ভরে আছে চারদিক। যেদিকেই চোখ যায় সেদিকেই ফুলের সমারোহ। বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তার দুপাশে ফুটে আছে নানা রঙের ফুল। শুধুই যে ফুলের বাহার তা কিন্তু নয়, কোথাও বিন্দুমাত্র ময়লা আবর্জনার ছোঁয়া পর্যন্ত নেই। এই হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, বান্দরবানের মুনলাই পাড়া। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গ্রামের সীমান্তে পৌঁছাতেই কারুকার্যময় বোর্ডে স্বাগত জানালো পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাই পাড়া। বান্দরবানের রুমা উপজেলার এই গ্রামটিতে বম সম্প্রদায়ের 63টি পরিবারের বসবাস। লোক সংখ্যা 350-এর কাছাকাছি। গত শতকের 80-র দশকে গড়ে ওঠে গ্রামটি। 1981 সাল থেকে এখানে পুরোপুরি বসতি গড়ে ওঠে। আর তখন থেকে শুরু হয় গ্রামটিকে সুন্দর ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলার সংগ্রাম। বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে মুনলাই পাড়া, আর এখানের পিছনের রয়েছে অনেক মুরব্বীদের অবদান। কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা সুন্দর গ্রাম পরিষ্কার রাখার জন্য সবাই মিলে আমরা মিটিং করি। নিজের আঙ্গিনা, নিজের কম্পাউন্ড, বাড়ির আঙ্গিনাগুলো সব পরিষ্কার কাজে আমরা সবের দায়িত্ব দিয়েছিলাম। 40 বছর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের প্রতিটি বাসিন্দাকে প্রতিদিন অন্তত 10 মিনিট করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিতে হয়। বাড়ির ময়লা আবর্জনার পাশাপাশি রাস্তায় পড়ে থাকা ময়লাও তুলে রাখতে হয় বাড়ির সামনে স্থাপন করা ঝুড়িতে। আর রাস্তার দুপাশ থেকে শুরু করে বাড়ির উঠানো ফুলের গাছ লাগানো এখানে বাধ্যতামূলক। পাহাড়ি জনগোষ্ঠীর অন্য সম্প্রদায়গুলোর মতো এখানেও মেয়েদের যেমন সন্তান পালনে ব্যস্ত থাকতে হয়, তেমনি জুম চাষ কিংবা জুমের ফসল তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন নারীরা। লোক সংখ্যা তুলনামূলক কম হয়, দিনের পুরোভাগেই এই গ্রামে নীরবতা বিরাজ করে। অন্যান্য পাড়া চাইতে একটু উন্নত মানের রাখার জন্য পাড়াবাসী আমরা সবাই মিলে একমত হয়ে কমিটির মাধ্যমে আমরা এই পর্যন্ত আনছি। গ্রামের মাছ দিয়ে চলে গেছে বগালেক হয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওকারং যাওয়ার প্রধান সড়ক। এই গ্রামের সবাই খ্রিস্টান সম্প্রদায়ের, আর তাই তাদের প্রার্থনার জন্য রয়েছে 2টি গির্জা। 10 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই গ্রামে একটি প্রাথমিক স্কুল এবং পাড়া কেন্দ্র রয়েছে। একেবারে ছবির মতো পরিপাটি গ্রাম এই মুনলাই পাড়া, যেখানে কোনো যান্ত্রিক শব্দ ভেসে আসে না। এখানে মুখরিত হয় পাখির কলকাকলি। 1981 সালে শুরু হয়েছিল এই গ্রাম তৈরির কাজ।
1983 সালে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আর দীর্ঘ 42 বছর ধরে সে ঐতিহ্য ধরে রেখেছেন এই গ্রামের বাসিন্দারা। বান্দরবানের রুমার মুল্লাইপাড়া থেকে কমল দে, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।